আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের অধ্যায় 1 ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, এই অধ্যায়ের পর্ব 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় কি কি? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি, ব্যাংকের ক্রমবিকাশের ইতিহাস, ব্যাংক সম্পর্কে ধারণা, ব্যাংকিং কি, ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য, ব্যাংকার কে, আধুনিক ব্যাংকের কার্যাবলী কি কি। প্রথমে আসি ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি। ব্যাংক শব্দটি কোথা থেকে এসেছে সেটা এখন আমরা জানব। মানব সমাজে অর্থের প্রচলন শুরু হওয়া থেকেই মানুষের উপার্জন ও এর নিরাপদ সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই সময় মানুষের উপার্জিত অর্থকে একত্রিত করে সংরক্ষণ করা হতো। ওই সময় বলতে এটা আগের সময়কে বোঝানো হচ্ছে। মূলত অর্থ সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকেই সর্বপ্রথম ব্যাংক শব্দটির ব্যবহার শুরু হয়। ব্যাংক নামক ইংরেজি শব্দটির উৎপত্তি জার্মান শব্দ ব্যাংক ও ইতালীয় শব্দ ব্যাংকো থেকে। ইংরেজি শব্দ ব্যাংকের আবিধানিক অর্থ হল ক্ষেতের আইল, নদী, হ্রদ বা জলাশয়ের তীর, কুল, কিনারা, ধনভাণ্ডার, লম্বা টুল ও কোনো কিছুর স্তূপ। ব্যাংক শব্দটি কবে, কোথায় এবং কিভাবে উৎপত্তি হয়েছে তা কেউই নির্দিষ্টভাবে বলতে পারে না। কোনো কোনো ইতিহাসবিদদের মতে প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংক, বঙ্ক, ব্যাংকাস থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এক একজন এক এক ভাবে মন্তব্য করছে যে ব্যাংক শব্দের উৎপত্তি। এক এক ইতিহাসবিদ তাদের মতে এক একজনের এক এক মন্তব্য করেছে যে ব্যাংক শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে। যদিও বলা আছে নির্দিষ্টভাবে কেউই বলতে পারেনি কবে, কোথায়, কিভাবে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছিল। প্রথম দিকে ব্যাংক শব্দের উৎপত্তি নিয়ে বিশারদগণের মতের অমিল ছিল। পরবর্তীতে সবাই মিলে একমত হয়েছেন যে জার্মান শব্দ ব্যাংক এবং ইতালীয় শব্দ ব্যাংকো থেকেই ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি। জার্মান ব্যাংক শব্দের অর্থের সাথে বর্তমান ব্যাংক শব্দের অনেকটা মিল রয়েছে। অধিকাংশের মত হল ব্যাংক শব্দটিকে ইতালীয়রা ব্যাংকো অর্থে গ্রহণ করেছে। পরবর্তীতে ব্রিটিশরা এই ব্যাংকো শব্দকে ব্যাংক নামে সর্বত্র পরিচিতি করেছে। তাহলে আমরা দেখতে পেলাম ব্যাংক শব্দটি কোথা থেকে এসেছে, যদিও এটা নির্দিষ্টভাবে কেউই বলতে পারেনি। ব্যাংকের ক্রমবিকাশের ইতিহাস, ব্যাংক কিভাবে আস্তে আস্তে ক্রমবিকাশ লাভ করলো এখন আমরা সেটা জানব। ব্যাংক ব্যবস্থার ক্রমবিকাশের ইতিহাস অতি বিচিত্র। কোথায় এটি গড়ে উঠেছে তা আজও সঠিকভাবে জানা যায়নি। তবে এ ব্যাপারে সবাই একমত যে সভ্যতার আদিকালে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়। কালের গতিপ্রবাহের সাথে সাথে তা বিকাশ লাভ করে। নিম্নে আধুনিক ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হল। মুদ্রার প্রচলন ও ব্যাংক। বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য বিভিন্ন সমাজে বিনিময়ের মাধ্যম হিসাবে মুদ্রার প্রচলন ঘটে। মুদ্রা প্রচলনের আগে কিন্তু বিনিময় প্রথা ছিল। প্রথমেই মুদ্রা দিয়ে শুরু হয়নি, আগে বিনিময় প্রথা ছিল। সেই বিনিময় প্রথার অসুবিধাটা দূর করার জন্যই মুদ্রার প্রচলন হয়েছে। আর মুদ্রার প্রচলনের পর ব্যাংক ব্যবসায় সূত্রপাত হয়। অর্থনীতিবিদ হান্না এর মতে মুদ্রার প্রয়োজনেই এসেছে ব্যাংক। মুদ্রা যেমনি জন্ম দিয়েছে ব্যাংকের, তেমনি ব্যাংক আবার মুদ্রাকে করেছে গতিশীল ও অর্থবহ। এরপর ঋণ ব্যবসায় প্রচলন ও ব্যাংক। অর্থ প্রচলনের পর সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের ঋণের প্রয়োজন দেখা দেয়। প্রথমে ঋণ গ্রহীতার উপকারার্থে ঋণ প্রদানের ব্যবস্থা সমাজে প্রচলিত হলেও কালক্রমে সুদে বা লাভে ঋণ দানের প্রচলন বা ব্যবসা শুরু হয়।
পরবর্তীতে ঋণদাতাদের অনেকে তাদের ঋণদান সামর্থ্য বৃদ্ধির জন্য বিত্তশালীদের কাছ থেকে অল্প সুদে ঋণ গ্রহণ শুরু করে। এভাবে এক পর্যায়ে ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে। এরপরে বিভিন্ন সভ্যতায় ব্যাংকিং ব্যবস্থা। বিভিন্ন সভ্যতায় ব্যাংকিং ব্যবস্থা বিকাশ লাভ করে। যেমন প্রথমেই আছে সিন্ধু সভ্যতা। খ্রিস্টপূর্ব 5000 থেকে 2000 অব্দ পর্যন্ত এই অঞ্চলে মুদ্রার প্রচলন ছিল। ব্যাংকের মাধ্যমে তারা আর্থিক লেনদেন করত। এ সময় জামানত, বন্ধক, ঋণ ও সুদের প্রচলনের প্রমাণ পাওয়া যায়। রোম সভ্যতা। খ্রিস্টপূর্ব 1000 অব্দে রোম সভ্যতা গড়ে ওঠে। রোম হল আধুনিক ব্যাংকের উৎপত্তি স্থল। প্রাচীনকালে সেখানে সরকারি বেসরকারি ব্যাংক ব্যবস্থা ছিল। অর্থ জমা দেওয়া ও নেওয়ার জন্য তারা ড্রাফট বা চেক ব্যবহার করত। এ সময় এখানে সরকারি ও বেসরকারি উভয় মালিকানায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ব্যাবিলনীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব 2000 থেকে 600 অব্দ পর্যন্ত সেখানে ব্যবসা বাণিজ্যের সহায়ক হিসেবে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার প্রচলন ছিল। বিশেষ করে তাদের উপাসনালয়গুলো ব্যাংকের কাজ করত। তারা জমা রসিদ, চেক, বিনিময় বিল ব্যবহার করত। গ্রিক সভ্যতা। গ্রিসে খ্রিস্টপূর্ব 400 থেকে 300 অব্দে উপাসনালয় ব্যাংক এর প্রচলন ছিল। জনগণ উপাসনালয়ের পুরোহিতদের কাছে অর্থ জমা রাখত। জনগণ উপাসনালয় পুরোহিতদের কাছে অর্থ জমা রাখত এই কারণে তারা তাদেরকে বিশ্বাস করত, পুরোহিতদের। চীন সভ্যতা। খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনে শানসি ব্যাংক নাম ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি আধুনিক ব্যাংকের মতো কাজ করত। এই ব্যাংক নোট প্রচলন থেকে শুরু করে আধুনিক ব্যাংক ব্যবসায়ের অনেক কাজ করত। মুসলিম সভ্যতা। ইসলামের প্রথম যুগে খোলাফায়ে রাশেদিনের সময় বিশ্বে প্রথম সংগঠিত ব্যাংক হিসেবে বায়তুল মাল চালু করা হয়। এ সময় প্রথম দিকে সুদ প্রথা চালু থাকলেও পরবর্তীতে কোরআনের আয়াতের মাধ্যমে সুদ প্রথা বাতিল হয়। এটা হচ্ছে সভ্যতার বিবরণ। এরপর হচ্ছে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও ব্যাংক। মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নয়ন ঘটে। বিশেষ করে বণিক শ্রেণীর এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত ও অর্থের লেনদেনের মধ্য দিয়ে ব্যাংক ব্যবস্থা সংহত হয়। নির্দেশপত্রের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ পদ্ধতি ইতালির ইহুদি ব্যবসায়ীরা এ প্রয়োজনে চালু করে। এর পথ ধরেই ব্যাংক ড্রাফট, প্রত্যয়পত্র ইত্যাদি দলিলের উৎপত্তি হয়। রাষ্ট্র ব্যবস্থার সংহতি। রাষ্ট্র ব্যবস্থার সংহতির সাথে সাথে ব্যাংক ব্যবস্থার উন্নয়নের ইতিহাস সম্পর্কিত। রাষ্ট্রের প্রয়োজনে মুদ্রার প্রচলন, রাজস্ব সংগ্রহ ও ব্যয় নির্বাহ, রাষ্ট্রীয় অর্থ সংরক্ষণ, হিসাব পত্রাদি রক্ষণাবেক্ষণ ইত্যাদি প্রয়োজনে মধ্যযুগের মাঝামাঝি ইউরোপের কতিপয় দেশের সরকার ব্যাংক প্রতিষ্ঠায় এগিয়ে আসে। এর এক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভব ঘটে। পরবর্তীতে তা সারা বিশ্বে সম্প্রসারিত হয়। রাষ্ট্রের সরাসরি সহযোগিতায় ও কর্তৃত্বে এ পর্যায়ে প্রতিষ্ঠিত ব্যাংকসমূহ নিম্নরূপ। ব্যাংক অব ভেনিস 1157 সনে প্রতিষ্ঠা লাভ করে। ব্যাংক অব বার্সিলোনা 1401 সন, ব্যাংক অব ইংল্যান্ড 1694 সন এবং ব্যাংক অব ফ্রান্স 1800 সন। উল্লেখ্য, ব্যাংক অব ভেনিস প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক ব্যাংক ব্যবস্থা যাত্রা শুরু হয়েছিল। এরপরে চলে আসে বিভিন্ন যুগে ব্যাংক। বিভিন্ন যুগে ব্যাংকের অবস্থা কিরকম ছিল। এ পর্যায়ে ব্যাংকের উৎপত্তির ইতিহাসকে 3টি যুগে ভাগ করা যায়, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ। মানব সভ্যতার ইতিহাসে প্রাচীনকাল থেকে ব্যাংক ব্যবস্থা প্রচলন ছিল। এ সময় পৃথিবীর বিভিন্ন স্থানে বা দেশে বিভিন্ন সভ্যতা গড়ে ওঠে, বিকাশ লাভ করে। একই সাথে মানুষের কল্যাণে ব্যবসা বাণিজ্যের প্রসার ও মুদ্রার প্রচলন হয়। এই প্রসার ও প্রচলনের সাথে ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠার সম্পর্ক বিদ্যমান। মধ্যযুগ। ব্যাংকিং ইতিহাসে 500 খ্রিস্টপূর্ব থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ব্যাংক ব্যবস্থার মধ্যযুগ বলে উল্লেখ করা হয়। এ সময় থেকে ব্যাংকের কাজ উন্নত হওয়া শুরু করে। এ সময় ইউরোপে ব্যাংক ব্যবসার ব্যাপক প্রসার লাভ করে। আধুনিক যুগ।
আধুনিক যুগ 1400 খ্রিস্টাব্দের পর থেকে ব্যাংক ব্যবস্থার আধুনিক যুগের সূচনা হয়। এ সময় বিশ্বের বিভিন্ন দেশে বহু ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1401 খ্রিস্টাব্দে ব্যাংক অব বার্সেলোনা প্রতিষ্ঠিত হয়। ভারতীয় উপমহাদেশে এ সময় অর্থাৎ 1700 খ্রিস্টাব্দে প্রথম ব্যাংক হিসেবে দি হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ সময়ে বিশ্বের আরও অনেক জায়গায় বহু ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ যুগে আধুনিক ব্যাংক ব্যবস্থার তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হলে ই ব্যাংকিং পদ্ধতির ব্যবহার বাড়ে। ওপরের আলোচনা দেখা যায় যে মানব সভ্যতার উষালগ্ন থেকেই সভ্যতার অন্যতম সহায়ক হিসেবে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ব্যাংক ব্যবসার প্রচলন ছিল, অর্থাৎ কালের বিবর্তনের ধারায় এটি উন্নতি লাভ করে। তার মানে ব্যাংকের ক্রমবিকাশ ধীরে ধীরে উন্নতি লাভ করে। এখন আমরা জানব ব্যাংক সম্পর্কে ধারণা। ব্যাংক কি সেই সম্পর্কে এখন আমরা জানব। ব্যাংক হলো এমন আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান যা আমানত হিসাবে অর্থ জমা রাখে, ঋণ দেয় ও বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে। এ ধরনের প্রতিষ্ঠান কম সুদে বা লাভে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে আমানত হিসাবে অর্থ সংগ্রহ করে এবং ওই অর্থ অধিক সুদে বা লাভে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। তার মানে আমানত হিসাবে প্রথমে অর্থ সংগ্রহ করছে এবং এটা কম সুদে, আর ওই অর্থটাই কি করছে অধিক সুদে বা লাভে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তারা ঋণ দিচ্ছে। সুদ বা লাভের এই মার্জিন বা পার্থক্যই হচ্ছে তার আয়। এই থেকে খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই তার মুনাফা। তা বর্তমান কালে ব্যাংক শুধু আমানত সংগ্রহ ও ঋণদানই করে না, ব্যাংক পরিচালনার জন্য সার্ভিস চার্জ আদায়, প্রত্যয়পত্র, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি ইস্যুর জন্য কমিশন প্রাপ্তি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান ইত্যাদি বাবদ চার্জ প্রাপ্তি থেকে আয় করে থাকে। ব্যাংকের উল্লেখিত সংজ্ঞা থেকে আমরা ব্যাংকের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারি। ব্যাংক হলো অর্থ জমা ও ঋণের সাথে সংযুক্ত একটি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। জনগণের অর্থ আমানত হিসাবে গচ্ছিত রাখে, জনগণকে সুদের বিনিময়ে বিভিন্ন মেয়াদী ঋণ দেয়। এই ব্যাংক চাহিদা মাত্র গ্রাহকের জমাকৃত অর্থ পরিশোধে বাধ্য থাকে। গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে এটি কাজ করে। প্রতিষ্ঠানটির সততা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে গণ্য হয়। প্রতিষ্ঠানটির ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আমরা জানতে পারলাম ব্যাংক সম্পর্কে। এখন আমরা জানবো ব্যাংকিং কি। ব্যাংকিং বলতে কি বোঝায়? সাধারণভাবে ব্যাংকের সব কাজই ব্যাংকিং। ব্যাংক হলো একটি প্রতিষ্ঠান আর ব্যাংকিং হলো উক্ত প্রতিষ্ঠানের কাজ। তার মানে ব্যাংক যে কাজগুলো করবে সেটাকে ব্যাংকিং বলা হবে। অর্থাৎ ব্যাংক যেসব কাজ করে থাকে তাই ব্যাংকিং। আমানত সংগ্রহ করা, ঋণ দান, ঋণ আমানত সৃষ্টি করা, বিল ও বন্ড ভাঙানো, বৈদেশিক বাণিজ্যে সাহায্য করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, অর্থ স্থানান্তর করা ব্যাংকিং কাজের উদাহরণ। মুনাফা অর্জন ব্যাংকের মূল উদ্দেশ্য, আর ব্যাংকেরই মুনাফা অর্জন প্রক্রিয়াকেই ব্যাংকিং বলা হয়। সুতরাং দুটি দৃষ্টিকোণ থেকে ব্যাংকিংকে সংজ্ঞায়িত করা যায়। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কি, ব্যাংক যা করে তাই ব্যাংকিং। আর গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ব্যাংকিং বলতে গ্রাহক ও ব্যাংকের মধ্যে সম্পাদিত যাবতীয় কাজকে বোঝায়। সুতরাং জনগণের কাছে সঞ্চিত অর্থ বিভিন্ন মেয়াদে স্থায়ী, সঞ্চয়ী ও চলতি আমানত হিসাবে সংগ্রহ করা, সুদের বিনিময়ে বিভিন্ন মেয়াদে ঋণ দান, নোট ইস্যুকরণ, ঋণ আমানত সৃষ্টি করা, চেক ইস্যু করা, বিনিময় বিল বাট্টাকরণ, মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করা, অর্থ স্থানান্তর, মূল্যবান দলিল ও সম্পদের নিরাপত্তা দান, বৈদেশিক বাণিজ্যের সহায়তা দেওয়া সহ যাবতীয় অর্থনৈতিক কাজকেই সমষ্টিগতভাবে ব্যাংকিং বলা হয়। তার মানে ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান এবং ব্যাংকে যে কার্যাবলী সম্পাদিত হয় সেটাই হচ্ছে ব্যাংকিং। এখন জানবো আমরা ব্যাংক বা ব্যাংকিং ব্যবসায় প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমেই আছে
ব্যাংক হচ্ছে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। অর্থ ও ঋণের ব্যবসায়ী, বৃহদায়তন প্রকৃতি, আর্থিকভাবে সচ্ছল, নিরাপত্তার প্রতীক, বিশ্বস্ততার প্রতীক, মূলধন গঠনের কারখানা, অর্থনীতির চালিকা শক্তি, সেবা বিক্রয়, গোপনীয়তা রক্ষা। প্রথমে আসি মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংক একটা মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। অর্থ মালিক ও ঋণ গ্রহীতার মাঝখান থেকে ব্যাংক ব্যবসা করে বিধায় ব্যাংকে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান বলে। এর প্রধান সওদা বা উপকরণ হল অর্থ। এই অর্থের সে উৎপাদক বা মালিক নয় এবং সে অর্থের ব্যবহারকারীও নয়। মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে মাঝখান থেকে একদিকে অর্থ মালিক বা আমানতকারীদের অর্থ সংগ্রহ করে ও অন্যদিকে ওই অর্থ ঋণ গ্রহীতা বা ব্যবহারকারীদের ঋণ দেয়। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যে ব্যাংক কিন্তু সে উৎপাদকও নয় ওই অর্থের এবং সে কিন্তু মালিকও নয়। সে কি করছে, এবার ব্যবহারকারীও নয়। সে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে এক পক্ষের কাছ থেকে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করছে এবং অন্যদিকে ঋণ গ্রহীতা বা যারা ব্যবহারকারী তাদেরকে ঋণ দিচ্ছে। এরপরে হচ্ছে অর্থ ও ঋণের ব্যবসায়ী। ব্যাংক অন্য ব্যবসায়ের ন্যায় পণ্য বা সেবা বিক্রয় করে না, বরং তার কাজ হলো অর্থ ও ঋণকে সওদা বানিয়ে ব্যবসা করা। এই সওদার যোগান নিশ্চিত করতে যে ব্যাংক নিজে অন্যের নিকট থেকে ঋণ নিয়ে অর্থ সংগ্রহ করে, আবার সংগৃহীত অর্থ ঋণ দেয়। এরপর হচ্ছে বৃহদায়তন প্রকৃতি। ব্যাংকিং প্রতিষ্ঠান এক মালিকানা বা অংশীদারির ভিত্তিতে গঠনে প্রত্যক্ষ আইনগত বাধা না থাকলেও গ্রাহকের আস্থা অর্জনের স্বার্থে তা সর্বত্রই বৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। আমাদের দেশে সরকারি ব্যাংক ছাড়া অন্যান্য সকল ব্যাংক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আর্থিকভাবে সচ্ছল। দায় পরিশোধের সক্ষমতাকে সচ্ছলতা বলে। ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার আর্থিক সচ্ছলতা বা দায় পরিশোধের সক্ষমতা। অন্য কোনো ব্যবসা পরিচালনায় যথেষ্ট সচ্ছলতা অপরিহার্য না হলেও ব্যাংক ব্যবসার ক্ষেত্রে তা অত্যন্ত অপরিহার্য বিবেচিত হয়। তাই ব্যাংকের নিজস্ব মূলধন ন্যূনতম সীমার মধ্যে রাখার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বাধ্যবাধকতা আরোপ করে। এরপর নিরাপত্তার প্রতীক। ব্যাংক নিজের ও পরের অর্থে নিরাপত্তা বিধানে সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান বিধায় তা দেশে বিদেশে নিরাপত্তার প্রতীক হিসাবে গণ্য। ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এমন হতে হবে যাতে তা গ্রাহকের আমানত ও সেই সাথে নিজ সম্পদের নিরাপদ সংরক্ষণেও সমর্থ হয়। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে ব্যাংক ব্যবস্থার ওপরই গ্রাহকদের অনাস্থার সৃষ্টি হয়ে থাকে। বিশ্বস্ততার প্রতীক। সততা ও আমানতদারির সাথে গ্রাহকদের আর্থিক স্বার্থ সুরক্ষায় ব্যাংক সচেষ্ট থাকে বিধায় একে সর্বত্র বিশ্বস্ততার প্রতীক হিসেবেও গণ্য করা হয়ে থাকে। তাই সততা ও বিশ্বস্ততা ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য। ব্যাংক সৎ ও বিশ্বস্ত না হলে তার উপর জনগণের আস্থা থাকে না। ব্যাংক প্রদত্ত প্রত্যয়পত্র, ব্যাংক নিশ্চয়তাপত্র ইত্যাদি তাই সর্বত্র অত্যন্ত গুরুত্বের সাথে গৃহীত হয়। এরপর আছে মূলধন গঠনের কারখানা। মূলধন বাজারের অন্যতম সদস্য হিসেবে ব্যাংক সকল দেশেই মূলধন গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা একে পৃথক বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে অলস অর্থ সংগ্রহ করে ব্যাংক তাকে মূলধনে পরিণত করে, যা দেশে শিল্প কারখানা সহ সর্বত্র ঋণ দান ও বিনিয়োগ হয়। এতে উৎপাদন বাড়ে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। অর্থনীতির চালিকা শক্তি। অর্থনীতিতে চালনা করে ও গতিশীল করে এমন কিছুকেই অর্থনীতির চালিকা শক্তি বলে। যে কোনো দেশেই ব্যাংকিং পরিস্থিতি অর্থনীতির সূচক বিবেচিত হয়। সঞ্চয়, মূলধন, বিনিয়োগ ও উৎপাদন অর্থনীতির প্রতিটা উপাদানই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংক সঞ্চয় উদ্বুদ্ধ করে অলস অর্থকে মূলধনে পরিণত করে। এই অর্থ ঋণ দেয় ও বিনিয়োগ করে, যা দেশের উৎপাদন বাড়ায় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ব্যাংকের সহযোগিতা ছাড়া ব্যবসায়ী এমনকি সাধারণ মানুষেরও চলা দুষ্কর।
তাই যে কোনো দেশেই ব্যাংক অর্থনীতির চালিকা শক্তি হিসেবে গণ্য হয়। অন্যদিকে ব্যাংক ব্যবস্থা চালিকা শক্তি হল কেন্দ্রীয় ব্যাংক। সেবা বিক্রয়, আমানত সংগ্রহ ও ঋণ দান ব্যাংকের মুখ্য কাজ হলেও বর্তমানকালে ব্যাংক একটি অন্যতম সেবা বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান। ব্যাংক ড্রাফট, পে অর্ডার, প্রত্যয়পত্র ইত্যাদি ইস্যু, সচ্ছলতার সনদ প্রদান, ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধা প্রদান, লকার ভাড়া সহ নানান সেবা বিক্রয় ব্যাংকের বিশেষ কার্যগত বৈশিষ্ট্য। তাই সার্ভিস চার্জ আদায় ব্যাংকের আয়ের একটা অন্যতম উৎস। সবশেষে কি আছে? গোপনীয়তা রক্ষা। গ্রাহকদের হিসাব সংক্রান্ত তথ্য কাউকে না দেওয়ার বিষয়টি গোপনীয়তা রক্ষার সাথে সম্পর্কিত। ব্যাংক শুধুমাত্র নিরাপত্তার প্রতীকই নয়, সারা বিশ্ব জুড়ে সর্বোচ্চ গোপনীয়তার রক্ষার প্রতীক বলেও বিবেচিত হয়। এজন্য গ্রাহকদের হিসাবের গোপনীয়তা রক্ষার জন্য ব্যাংক সর্বাধিক ব্যবস্থা গ্রহণ করে। সুইস ব্যাংকগুলো বিশ্বজোড়া সুনাম এক্ষেত্রে লক্ষণীয়। আমরা জানতে পারলাম ব্যাংকিং ব্যবসায় প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কি কি। এখন জানবো ব্যাংকার কে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায়ের কর্মকাণ্ডের কার্যরত থাকে তাকে ব্যাংকার বলে। তাই ব্যাংক ব্যবসায় নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা মালিক বা প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংক পরিচালনার দায়িত্বে কর্মরত ব্যক্তিদের ব্যাংকার নামে অভিহিত করা হয়। তা সারা বিশ্ব জুড়ে ব্যাংক মূলত কোম্পানি সংগঠন হিসেবে পরিচালিত হচ্ছে। তাই কোম্পানি পরিচালনার দায়িত্বে নিয়োজিত এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপক সহ সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মীদের ব্যাংকার নামে অভিহিত করা হয়। এখন আমরা জানবো আধুনিক ব্যাংকের কার্যাবলীগুলো কি কি। আধুনিক ব্যাংকের কার্যাবলীর মধ্যে আছে আমানত সংগ্রহ, ঋণ পরিশোধ, মূলধন গঠন, ঋণ দান, বিনিয়োগ, বিনিময় মাধ্যম সৃষ্টি, বিনিময় বিলের বাট্টাকরণ, তহবিল সংরক্ষণ, অর্থ স্থানান্তর, ব্যবসা বাণিজ্যের সহায়তা, বৈদেশিক মুদ্রার লেনদেন, সরকারকে সাহায্য প্রদান, সেবামূলক কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, তথ্য বিষয়ক কাজ এবং ই ব্যাংকিং। প্রথমেই আসি আমানত সংগ্রহ নিয়ে। জনগণের কাছ থেকে তাদের বিক্ষিপ্ত সঞ্চয়গুলো আমানত হিসেবে সংগ্রহ করা ব্যাংকের প্রধান কাজ। ব্যাংক সঞ্চয়ী, চলতি ও মেয়াদী হিসেবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে। এই লক্ষ্যে জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করাও ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। অর্থ পরিশোধ, গ্রাহকগণ যে অর্থ ব্যাংকে জমা রাখে তা থেকে তাদের দাবি অনুযায়ী অর্থ ফেরত বা পরিশোধ করাও ব্যাংকের অন্যতম কাজ। চলতি ও সঞ্চয়ী হিসাবের আমানতকারীগণ তাদের আমানত হতে অর্থ ফেরত চাইলে ব্যাংক তা চাহিদা মাত্র পরিশোধ করে থাকে। মূলধন গঠন, জনগণের কাছ থেকে তাদের বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহ করে ব্যাংকসমূহ মূলধন গঠনে সহায়তা করে। দেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতির জন্য যে বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, অর্থ বাজারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ব্যাংকগুলো তা সংস্থানের চেষ্টা চালায়। ঋণ দান, ব্যাংক হল ধার ও ঋণের ব্যবসায়ী। তাই ব্যাংক আমানত হিসেবে বা অন্য কোনো উৎস হতে সংগৃহীত অর্থ ব্যবসায়ী, শিল্পপতি ও অন্যদের ঋণ হিসেবে প্রদান করে অর্থ উপার্জন করে। যে কারণে উপযুক্ত খাতে ঋণ দান ও তা যথাসময়ে সংগ্রহ করা সব ধরনের ব্যাংকেরই গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত। বিনিয়োগ, ব্যাংক শুধুমাত্র ঋণই প্রদান করে না, বিশেষায়িত ব্যাংকসমূহ ও ক্ষেত্র বিশেষে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন লাভজনক খাতে অর্থ বিনিয়োগ করে। এজন্য সরকারি ও বেসরকারি বন্ড, সিকিউরিটি, শেয়ার ইত্যাদি ক্রয় এবং লাভজনক খাতে যৌথ উদ্যোগে অংশ নেয়। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক নোট ও ধাতব মুদ্রার প্রচলন করে এবং অন্যান্য ব্যাংক চেক, ড্রাফট, পে অর্ডার, চেক কার্ড, ভ্রমণকারী চেক, প্রত্যয়পত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তাই এরূপ মাধ্যম সৃষ্টি করে দেনা পাওনা নিষ্পত্তি ও আর্থিক লেনদেনের সহায়তা করাও ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। বিনিময় বিলের বাট্টাকরণ, ব্যবসায়ীগণের জরুরি প্রয়োজনে ব্যাংক তাদের বিনিময় বিল
হুন্ডি ইত্যাদি মেয়াদ পূর্তির আগেই ভাঙিয়ে নেওয়ার সুযোগ দেয়। এজন্য ব্যাংক নির্দিষ্ট হারে বার্তা গ্রহণ করে এবং মেয়াদ পূর্তিতে আদিষ্টের কাছ থেকে বিলের সম্পূর্ণ অর্থ আদায় করে নেয়। তহবিল সংরক্ষণ। ব্যাংক সরকার এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থার তহবিল সংরক্ষণের কাজ করে। এ সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে তাদের পাওনা সংগ্রহ করে এবং ব্যয় পরিশোধ করে। বাংলাদেশে টিএনটি, ওয়াসা, পিডিপি ইত্যাদি প্রতিষ্ঠানের বিল সংগ্রহের দায়িত্ব বাণিজ্যিক ব্যাংকগুলো সম্পাদন করে থাকে। অর্থ স্থানান্তর। ব্যাংক বিশেষত বাণিজ্যিক ও বিনিময় ব্যাংক সমূহ গ্রাহকদের প্রয়োজনে ও লেনদেন নিষ্পত্তিতে দেশ বিদেশে অর্থ স্থানান্তরের ব্যবস্থা করে। এজন্য ব্যাংকগুলো দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চলে শাখা প্রতিষ্ঠা বা বিদেশে প্রতিনিধি প্রতিষ্ঠান নিযুক্তির চেষ্টা চালায়, যা অর্থ স্থানান্তর সহজ করে। ব্যবসা বাণিজ্যে সহায়তা। ঋণ দান, গ্রাহকদের পক্ষ দেনা পাওনা নিষ্পত্তি, অর্থ স্থানান্তর ও অন্যান্য প্রাসঙ্গিক কর্ম সম্পাদন করে ব্যাংকসমূহ একদিকে যেমন অভ্যন্তরীণ বাণিজ্যে সহায়তা করে, তেমনি অন্যদিকে প্রত্যয়পত্র, পর্যটকের চেক, ব্যাংক ড্রাফট প্রভৃতি ইস্যু ও বিভিন্ন সেবা প্রদান করে বৈদেশিক বাণিজ্যেও সচল রাখে। বৈদেশিক মুদ্রার লেনদেন। দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় নিয়ন্ত্রণ ও রিজার্ভ সংরক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। সরকার কর্তৃক নির্ধারিত নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে অন্যান্য ব্যাংক, বিশেষত বাণিজ্যিক ব্যাংকসমূহ বিদেশি মুদ্রার লেনদেন করে থাকে। এছাড়া বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণও অন্যান্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা দেয়। সরকারকে সাহায্য প্রদান। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। বিশেষ পরিস্থিতিতে অন্যান্য ব্যাংকগুলো সরকারকে ঋণ দেয়। সরকার কর্তৃক প্রচারিত সঞ্চয়পত্র, সিকিউরিটি, বন্ড প্রভৃতি বিক্রয় করে সরকারের পক্ষে অর্থ আদায় করে ও পাওনা পরিশোধ করে। সরকারের আর্থিক নীতি বাস্তবায়নেও ব্যাংকগুলো সহযোগিতা দেয়। সেবামূলক কার্যাবলী। ব্যাংকের সামগ্রিক কার্যাবলী আর্থিক সেবা হিসেবে গণ্য। তদুপরি ব্যাংক, বিশেষত বাণিজ্যিক ব্যাংক, গ্রাহকদের কতগুলো বিশেষ সেবা সুবিধা প্রদান করে, যাদের সেবামূলক কাজ বলে। বিশেষ সেবাগুলো কি কি? মূল্যবান সম্পদ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, তথ্য সরবরাহ, পরামর্শ প্রদান, সচ্ছলতার সনদ প্রদান, ভ্রমণে সহযোগিতা ইত্যাদি। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। ব্যাংক অন্যের, বিশেষত গ্রাহকের পক্ষে যে সকল কাজ সম্পাদন করে তাকে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ বলে। বর্তমানকালে ব্যাংক, বিশেষত বাণিজ্যিক ব্যাংক, এ ধরনের নানা কাজ সম্পাদন করে থাকে, যেমন গ্রাহকদের পক্ষে অর্থ আদায় ও পাওনা পরিশোধ, শেয়ার ও সিকিউরিটিজ ক্রয় বিক্রয়, ওসি নিযুক্ত হলে দায়িত্ব পালন, বিদেশে যোগাযোগ, প্রতিনিধি হিসেবে কার্য সম্পাদন এবং আয়কর সংক্রান্ত কাজ ইত্যাদি করে থাকে। তথ্য বিষয়ক কাজ। তথ্য সংগ্রহ, তথ্য সরবরাহ, উপস্থাপন ইত্যাদি সংক্রান্ত ব্যাংকের কাজকে তথ্য বিষয়ক কাজ বলে। যেমন গ্রাহকের আর্থিক সচ্ছলতা সম্পর্কে তথ্য প্রদান, ব্যবসায়ী সম্পর্কে তথ্য সংগ্রহ সরবরাহ, বুলেটিন প্রকাশ, আইনগত তথ্য সরবরাহ ইত্যাদি। সবশেষে আছে ই ব্যাংকিং। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির হাত ধরে মানুষের জ্ঞানের পরিধির ব্যাপক বিস্তার ঘটেছে। তাই বর্তমানের ব্যাংকিং ব্যবস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে 24 ঘন্টাই মক্কেলদের লেনদেনের সুবিধা দিচ্ছে। এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং ইত্যাদি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেবা এখন মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ব্যাংকের বিভিন্ন ধরনের কাজ করে থাকে ব্যাংক। আমানত ও ঋণের মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রা আরম্ভ হলেও আজকাল ব্যাংক নানাবিধ কল্যাণকর কাজের মাধ্যমে দেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করছে। তোমাদের বাড়ির কাজগুলো কি কি? বহু নির্বাচনী প্রশ্ন। কোন প্রতিষ্ঠানকে আধুনিক অর্থনীতির জীবনী শক্তি বলা হয়? ব্যাংক অব ভেনিস কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্যাংক শব্দের উৎপত্তি কোন দেশে? কোন সভ্যতাকালে উপাসনালয়ে ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটেছিল? এবং
ব্যাংক অব ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ বাড়ির কাজগুলো বাসা কমপ্লিট করবে সবাই। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।